anywhere will be a criminal offense. Anyone 1971 সালের 25 মার্চ মধ্যরাতে ঘুমন্ত বাঙালির উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। 26 মার্চ প্রথম প্রহরে বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই ঐতিহাসিক ঘোষণার পরই শুরু হয় বাঙালির স্বাধীনতা আদায়ের লড়াই তথা মুক্তিযুদ্ধ। মহান এই মুক্তিযুদ্ধে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়ার রয়েছে একটি বর্ণাঢ্য ইতিহাস। মুক্তিবাহিনী গঠন, মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা ও রাজনৈতিক সরকার গঠনের প্রস্তাব তথা মুক্তিযুদ্ধের প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়া হয় এখান থেকেই। 1971 সালের 28 মার্চ থেকে 19 মে পর্যন্ত এই সময়টায় এখানে সংগঠিত নানা ঘটনা, যেমন মুক্তিযুদ্ধ ভিত্তিক ইতিহাসের অমূল্য উপাদান, তেমনি সম্মুখ সমরক্ষেত্র হিসেবেও এ তেলিয়াপাড়ার রয়েছে অতুলনীয় গৌরব গাথা। 1971 সনে 25 মার্চ যখন পাকিস্তানি আর্মি বাংলাদেশের তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিভিন্ন সেনানিবাসে বাঙালি অফিসার এবং জনদের উপরে আক্রমণ করলো, তখন সেইখান থেকে যারা পালাইয়া বা বিদ্রোহ করিয়া তারা একটা নিরাপদ আশ্রয়স্থলের দিকে আসতেছিল। তারা বিবেচনা করলো, তখন যারা সেনা অফিসাররা ছিলেন তাদের কাছে তো আপনার সারা দেশের মানচিত্র ছিল। তারা তখন ওই তদানীন্তন পূর্ব পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চল তথা বৃহত্তর সিলেটের এই মাধবপুরকে তারা নিরাপদ মনে করল। কারণ এই যে তেলিয়াপাড়া বাগান, তার কাছে হইল ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত। আমরা তখন তাদেরকে সাদরে গ্রহণ করি এবং তাদের স্থানীয়ভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। সেনা সদস্য যারা আসছিলেন, সেনা অফিসাররা আসছিলেন, তারা তখন ওই তেলিয়াপাড়া এই বাংলায় আশ্রয় গ্রহণ করেন এবং এই বাংলোর কাছেই বাঁশবাড়ি নামক একটা স্থান আছে, সেইখানে তারা প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করেন। স্বাধীনতা যুদ্ধের নকশা প্রণয়নে, সঠিক কৌশলে যুদ্ধ পরিচালনা এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথ পাঠের জন্য 1971 সালের 4 এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানে বৈঠকে বসেন কর্নেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী এমএনএ, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব এমএনএ, মেজর খালেদ মোশাররফ, মেজর একেএম শফিউল্লাহ, মেজর কাজী নুরুজ্জামান, মেজর নুরুল ইসলাম, মেজর শাফায়েত জামিল, মেজর মইনুল হোসেন চৌধুরী সহ সেনা ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন 27 কর্মকর্তা। সেইখানে সারা দেশের যুদ্ধাঞ্চলকে 4টি সেক্টরে ভাগ করা হয়। এটা একটা সিদ্ধান্ত। আরেকটা সিদ্ধান্ত হইল যে তখনকার সেনা সদস্য এবং বেসামরিক মুক্তিযোদ্ধা মিলে যে যুদ্ধটা হচ্ছিল তাদের একটা নাম নির্ধারণ করা। সেই নামটা তারা নির্ধারণ করলেন বাংলাদেশ মুক্তিবাহিনী। এবং এই মুক্তিবাহিনীর সেনাবাহিনী প্রধান তদানীন্তন জাতীয় পরিষদ নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য আওয়ামী লীগের এবং প্রাক্তন সেনা কর্মকর্তা কর্নেল আতাউল গনি ওসমানী সাহেবকে যৌথ বাহিনীর কমান্ডার ইন চিফ নির্বাচিত করেন। এই সভায় আবার এখানে ভারতীয় সীমান্ত রক্ষীর বিএসএফের কর্মকর্তা ছিলেন এবং ত্রিপুরা রাজ্যের প্রশাসক উনি উপস্থিত ছিলেন। পাশাপাশি তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপকের বাংলোটি 2 ও 4 নম্বর সেক্টর কার্যালয় হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়। ঐতিহাসিক সভা থেকেই মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা এবং মুক্তিবাহিনীর আত্মপ্রকাশ ঘটে।
তেলিয়াপাড়া সদর দপ্তরে অনুষ্ঠিত সভা থেকেই সাধারণ ছাত্র জনতাকে স্বল্পদিনের প্রশিক্ষণের মাধ্যমে মুক্তিবাহিনীতে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমি মাধবপুরে অবস্থান করছিলাম। তখন আমি এসএসসি পরীক্ষার্থী, ফাইনাল পরীক্ষার্থী। 7ই মার্চের ভাষণ যে বঙ্গবন্ধু দিয়েছিলেন ঐতিহাসিক রাজকোষ ময়দানে, সেই ভাষণের পর থেকেই আমরা ছাত্ররা তৎকালীন অবস্থা, আমি আবার মাধবপুর থানা ছাত্র সংগ্রাম পরিষদের একজন সচিব ছিলাম। তখন থেকে আমরা ছাত্রদেরকে নিয়ে আমরা সর্বক্ষণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। আমাদের সিনিয়র যারা ছিল, ব্রাহ্মণবাড়িয়া কলেজে পড়াশোনা করতো, তাদের উপস্থিতিতে এবং তৎকালীন অবস্থা মিলিশিয়া বাহিনীর যারা অবসরপ্রাপ্ত লোক ছিলেন, তাদেরকে সামনে এনে সেরা আমরা আমাদের প্রশিক্ষণ নিতাম। বিভিন্ন গোপন স্থান, বিভিন্ন মাঠ এবং জঙ্গলে, এই যে বিভিন্ন জায়গাতে এই প্রশিক্ষণ নিতাম। প্রশিক্ষণ নেওয়ার পর আমরা 25শে মার্চে কালো রাত্রি, তখন থেকে আমরা সর্বত্র কীভাবে পাকিস্তান বাহিনীকে প্রতিরোধ করা যায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং আমরা অস্ত্রের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরতে আরম্ভ করলাম। আর আমাদের কাজ ছিল যারা ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে বিতাড়িত হয়ে সেরা নির্যাতিত হয়ে সেরা আমাদের এলাকা দিয়ে আসতো, মানে মোটামুটি একটা রাস্তা ছিল সড়ক পথে, মাধবপুর দিয়ে আসতে হইতো। আমরা তাদেরকে প্রথম অবস্থা ভলেন্টিয়ার সার্ভিস স্বেচ্ছাসেবক হিসেবে তাদেরকে বিভিন্নভাবে খাদ্য সহায়তা সহ পানি টানি সরবরাহ করতাম এবং আশ্রয় ব্যবস্থা করতাম, যে কোনো জায়গায় নিরাপদ আশ্রয় ব্যবস্থা করতাম। পরবর্তী পর্যায়ে তারা একটু অসুস্থ অবস্থা, তাদের সুস্থ করার পর তাদেরকে আমরা বিভিন্নভাবে ট্রেন লাইনে অথবা বাসে অথবা ট্রাকে এই উত্তর দিকে অর্থাৎ কেউ মৌলভীবাজার, কেউ সিলেট, কেউ সুনামগঞ্জ যাইতেছে, ওইদিকে আমরা পাঠাই দিতাম। দুর্গম স্থানের সেই বাংলোয় বৈঠক শেষে এমএজি ওসমানী নিজের পিস্তলের ফাঁকা গুলি ছুড়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ পরিচালনার ঘোষণা দেন। 4 এপ্রিল অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী 10 এপ্রিল তেলিয়াপাড়ায় দ্বিতীয় মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। এ সভার গণপ্রতিনিধিদের নিয়ে সরকার গঠনের অগ্রগতি এবং বিক্ষিপ্ত সশস্ত্র প্রতিরোধ যুদ্ধটিকে সমন্বিত অ্যাকশনের রূপ দেয়া এবং পুরো দেশটিকে 4টির স্থলে 6টি সামরিক অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রতিটি অঞ্চলের জন্য একজন অধিনায়ক নিয়োগ করা হয়। আমি যখন মুক্তিযুদ্ধে গেছি তখন আমার বয়স 17। আমার আব্বা ছিল না, আমার স্কুলে মারা গেছে। আমার আম্মা ছিল, নানি মামা, তারা আমার লালন পালন করছে। কিন্তু আমি যখন মুক্তিযুদ্ধ প্রথম নানি একটু বাধা দিছে, দিল প্রথম নানিলে বুঝাইছি যে মন তো গো নানি আমার যে লোয়ার সুন্দর হবে হল। তবে আমার গেলাম যে কতলা মানুষ মারছে, আর আমি বেঁচে দেখে লাভ কিনা। আমি মুক্তিযোদ্ধা মরলে যুদ্ধ করে বলবার, না বললে বাচ্চা যুদ্ধ হিত আল্লাহ রহমত। তখন 7ই মার্চের যে ভাষণটা যখন শুনছি, ওনার একটা কথা আমাদের মনে ধাক্কা লাগছে, যে আমি যদি তার হুকুম নাও দিতে পারি, যার কাছে যা আছে আপনারা প্রস্তুত থাকেন। তখন থেকেই আমরা একটা ওই একজন আমরা যুবক যারা এই চললে আমরা মুক্তিযুদ্ধ যাবো, লাঠি উঠি লিয়া ঘোরাফেরা করি, পাঞ্জাবিতে দেখি ওই ক্যাম্পের পাঞ্জাবি দেখলে তো মারতাম, লাঠি উঠিলে ঘোরাফেরা করি। হঠাৎ একদিন 15ই মে আমার গ্রামে, লোহাইত গ্রাম, পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামে ঢুকে আমার গ্রামে অনেকগুলো লোক মেরে ফেলাই দিল, পাখির মতো গুলিগুলো আছে। এবং লোকগুলাই গ্রামের প্রবীণ মুরব্বী। আর এক মহিলা মারছে, মহিলার নাম হলো আলম খান। ওনার ছেলে ছিল তোর একটা হেরো কোথাও ওই বেড়ান্দা কুসাইয়া মারছে এরা মা পুত্রে। এই 8 জন লোক এরা মাইরা যখন গেছে গা, যাওয়ার পরে তখন করছি কি আমরা ওরা ওই শালুরের মাজারে এক লাইনে দাফন করছি করে আমরা ইন্ডিয়া চলে গেছি। এখানটা ট্রেনিং শেষ করে আবার এখানেই আইছি। মন্ত্রী সাহেবের এখানে আসার পরে আমরা প্রথম যুদ্ধ এখানে একটা ইয়া ছিল সরা, তারপর সিমনা সরা, এবার একটা বট গাছ ছিল, ওই সিমনা সরার এবার থেকে আমরা এলার আক্রমণ করছি। আক্রমণ করার পরে তখন এখানে এরা মাইর খেয়ে গেছে, এরা কয়েকজন পাকিস্তানি মারা গেছে। আমাদের মুক্তিযুদ্ধ আল্লাহর মধ্যে একজন মারা গেছে, আমাদের পজিশন ভালো ছিল নদীর পারে। এখান থেকে আমার গিয়ে তারা গিয়ে সেটা তেলিয়াপাড়া আবার মারছে, পাবলিক মারছে। মেজর KM শফিউল্লাহর নেতৃত্বে ইতোপূর্বে সংগঠিত ছাত্র যুবক সমন্বয়ে তেলিয়াপাড়াস্থ বাঁশবাড়ি ক্যাম্পে সর্বপ্রথম গেরিলা প্রশিক্ষণ শুরু করা হয়। প্রথম ব্যাচে 2 সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক যুবক।
এইখানে এই লেফটের ইভারে ছিল মুক্তিযোদ্ধাদের একটা অস্থায়ী ট্রেনিং সেন্টার। এটা হলো বাঁশবাড়ি ক্যাম্প হইতাম, এই বাঁশবাড়ি ক্যাম্পে ট্রেনিং সেন্টার আসলে এদিকে, আর ওইদিকে বিডিআর ক্যাম্প। তো এখানেও ট্রেনিং উনিং হয়েছে। পরে যখন এখান থেকে ক্যাম্প ভেঙে গেছে 4 এপ্রিলের পরে, তখন তো গিয়া ওই ইন্ডিয়া ট্রেনিং হয়েছে। ইন্ডিয়াতে ফরমপিনাও ট্রেনিং সেন্টারে গেছি। এই লিফটার আনাচে খানাচে এইখানটা বাগানে অনেকগুলাই মরদেহ আছে। কেউরা গাঁথাইছে, কেউরা এমনি ফেলাই দিয়েছে, শিয়াল এখানে দেখাইছে। আর ওই যে রাস্তাটা, এই রাস্তাটা এমনি একটা উঠনি আছে, উঠটাও ওই এখানে মধ্যে 2টা লাশ আমরা পাইছি 7 দিনের পরে। তারা এই মানতে মাটি চলে কাঁচা রাখছে, কংক্রিট শুধু মাথারেন দেখা যায়, সিনার উপরটা দেখা যায়। মুক্তিযুদ্ধকালীন 3টি নীতি নির্ধারণী সভার মধ্যে 2টি সভা অনুষ্ঠিত হয় এই তেলিয়াপাড়ায়। তবে এ বাংলোয় পরিচালিত সেক্টর কার্যালয়টি যুদ্ধ শুরুর মাত্র 2.5 মাস পরই পাকিস্তান সামরিক জান্তার প্রচণ্ড আক্রমণের মুখে সরিয়ে নেওয়া হয়। 27 এপ্রিল যেদিন মাধবপুরে পতন হইল, আমরা টিকতে পারলাম না। মাধবপুর থানা সদস্য আমরা এখান থেকে বিভিন্ন জন পারে ভারতের উদ্দেশ্যে আমরা চলে গেলাম। আমাদের এখান থেকে 5 থেকে 6-7 কিলোমিটার দূরে ভারতের সীমান্ত রেখা, মাধবপুরে মন্তল হয়ে সেটা আমরা ভারতে চলে গেলাম। তখন পাকিস্তান বাহিনী আপনার মাধবপুর দূরে 5 থেকে 6 কিলোমিটার, 7 থেকে 8 কিলোমিটার দূরে চান্দুরা, তারপর আপনার এই ইসলামপুর ওই এলাকা থেকে টুইন্স মর্টার দিয়ে সেরা দাগাতে আরম্ভ করলো। এবং আমরা তাদের সেই খামানের মুখে আমরা টিকতে না পারি সেরা, আমরা তখন আস্তে আস্তে আমরা মাধবপুর ত্যাগ করে সেরা ভারতের পথে সীমান্ত এলাকা দিকে চলে গেলাম। এবং তার পূর্বে আমরা মাধবপুর সোনাইয়ের উপরে যে একটা ব্রিজ ছিল, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে এবং তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আমরা সেই ব্রিজটা উড়ে দিলাম। এবং ব্রিজটা উড়ে যাওয়ার পর তারা আরও ব্যাপ্র হয়ে গেল এবং তারা যে কোনো পর্যায়ে পরে ব্রিজ প্রকাশ করে আসে সেটা মাধবপুর বাজারটা সহ আগুন দিয়ে সব পুড়ে সঞ্চার করে দিল। আমি যখন বাড়িতে ছিলাম, নাসিম সাহেবের লগে একটা পার্টি ছিল। এই পার্টিতে মোটর ফেলানি ছিল, মোটর ফেলানোর সঙ্গে আমি গিয়ে অ্যাটাচ হয়েছি। অ্যাটাচ পরে এখানে একটা ব্রিজ, মন্তলা তেমুনিয়ার দক্ষিণ থেকে একটা ব্রিজ, এই ব্রিজের সঙ্গে আমারে তাদের সঙ্গে নিছে। নেওয়ার পরে ব্রিজের স্কুলে মানে এন্ডিট্যাঙ্ক মাইন ব্রিজের মধ্যে পাশে রাখছে, রেখে এন্ডিট্যাঙ্ক অ্যাম্বুলেন্স লাগানোর পরে এটার মধ্যে ওনারা আমার বললো দৌড় দেন। তা উত্তর দিকে বেদান দৌড়ছি আমরা কয়েকজন, দৌড়া বিলের মধ্যে নামছি। মানে 1000 গছ হইব, 1000 গছ যেন বসেন। তখন পজিশনের পরে ব্রিজটা মনে হয় 15-20 মিনিট পরে শব্দ হয়েছে, সব বরং ব্রিজটা উড়ে গেছে গা। এরপর এখান থেকে ব্রিজটির বাংলার কতদিন পরে আমরা ওই ফটিকছড়া 30 সেক্টর এখানে আমরা গেছি। এখান থেকে ওই নাসিম সাহেব এখানে আপনার ট্রেনিং সেখানে 6 মাসের মতন আসলো। এরপরে এইটা নাসিম সাহেবের অর্ডারে আমরা এই তেলিয়াপাড়া হইয়া, তেলিয়াপাড়া হরিশপুর হইয়া, দেনাবাজার হইয়া, পাইকপাড়া হইয়া, এরপরে রামপুরা, রামপুরা পরে এখানে যাওয়ার পরেই পাঞ্জাবের গাড়ি ছিল একটা, লাশ গাড়িটা আমার লাশ গাড়িটা জানি। এখান থেকে ওই এরা নাসিম সাহেব বলছে যে অ্যাটাক করো, এদেরকে মারো। তখন এরা ওই ফায়ার করছে, ফায়ার করার পরে নাসিম সাহেবের গালাগালি করছে এরা পাঞ্জাবিরা, কথা বুঝছেন। তারপরে ওই নাসিম সাহেব এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আরও অফিসার আছেন। তারপরে খুলনার একটা মজবুর করে ছেলে আছে, যেন মারা গেছে, সুলতান অ্যাক্সিডেন্ট হয়েছে। এখান থেকে আমরা অ্যাডভান্স করছি বাউন্ডারির দিকে। 1971 25 মার্চ ফিলগানা নতুন সৈনিক হিসাবে আমি ছিলাম। 25 মার্চ রাত্রে আমরা যারা নতুন সিপাহী ছিলাম, আমরা টেলিভিশনে খবর দেখছিলাম। ফ্লোরে ছিল কার্পেটে বসা। হঠাৎ 8:30টার সময় কারেন্ট চলে গেছে পিলখানা। আমাদেরকে পাঞ্জাবি উস্তাদরা বলে, যে সবাই বলে তোমরা তাড়াতাড়ি বেরেকে চলে যাও, ঘুমায় যাও। আমরা কিছু বুঝতে পারতেছি না, আমাদের মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হইল। অনেকে শুয়ে গেছে, আবার অনেকে শুয়ে নাই। ওই ফিলখানা এমনভাবে রাত্রে 12:45 এমনভাবে অ্যাটাক শুরু করছে। প্রথম অ্যাটাকেই সিগন্যাল রেজিমেন্ট, এরপরে আমরার উপরে। আমরা তখন ঘুমেছিলাম, হঠাৎ দেখি মানুষের দৌড়াদৌড়ি। উদাম ছিলাম, গামছা ছিল বুকের মধ্যে, জানালাদার রড ছিল না তখন,
জানালার দক্ষিণ দিকে জাম দিলাম বাড়ির জন্য। তখন দেখি পাঞ্জাবিরা এই যে গুলি ছাড়ছে, ট্যাঙ্কের গুলো ছাড়ছে, মানুষ সৈনিকরা ময়রা টাল হয়ে গেছে। অনেকে কান্নাকাটি, বাবা বাঁচাও, মা বাঁচাও, বাবারে পানি দাও, মা গো পানি দাও, এই ধরনের চিল্লাচিল্লি। তখন এখান থেকে আমরা ছত্রভঙ্গে গেলাম। আমার বাড়ি হবিগঞ্জে, আমি আসার কোনো রাস্তা পাই না, কিভাবে আসবো, কোন দিকে যাব। সেখানে আমার বাড়িতে আসতে আমার 14 দিন লাগছে। আমার পার চামড়া রুদ্রে এবং মাটির তাওয়াতে সব ছিলে গেছে। হবিগঞ্জ আসার পরে তখন আমি নাসিম, ক্যাপ্টেন নাসিম শেখ মুর্শিদ আলীর বাড়িতে ছিল, ওনার কাছে গেলাম, গিয়ে আমার পরিচয়টা দিলাম। দেওয়ার পরে উনি আমাকে জড়ায় ধরে বললো গুট লাগে ইত্যাদি, তুমি জয়েন করো, এক্ষুনি জয়েন করো। আমি ওনার থেকে একদিনের সময় নিলাম যে আমার তো কিছু আনছি না, আমি একটা গামছা আর একটা শার্ট আর একটা লুঙ্গি নিয়ে আসি, কালকে সকালে এসে আমি জয়েন করব। এরপরে আমাকে উনি জয়েন করালেন, জয়েন করে মিঠাপুর পাঠাইলেন। যেদিন মিঠাপুর গেলাম সেদিনে মিঠাপুর অ্যাটাক করলো পাঞ্জাবি। এরপর দিন আমরা ভারতে উঠে গেছি, ভারত সংলগ্ন ভারতে চলে গেছি। ভারত থেকে আমাদেরকে অস্ত্র দিছে SLR রাইফেল। আমরা বর্ডার ক্রস করে বাংলাদেশে আসতাম, আইসা এম্বুসে থাকতাম। পাঞ্জাবিরা সকালে 9টা 8টা 7টার দিকে এরা ফাইটিং পেট্রোল আইতো অথবা রেকি পেট্রোল আইতো, 6-7 জন করে আসতো। তখন আমরা যখন দেখছি আমরা রেঞ্জের ভিতরে আসছে, তো আমরা ফায়ার ওপেনিং করতাম। হয়তো কোনো দিন একটা মরছে, কোনো দিন 60টা আহত হয়েছে, কোনো দিন একটু আহত হয়েছে না, এরা ফট করে পজিশনে চলে গেছে। এবার তো মূল যুদ্ধ। এরপর আর্টিলারি শেল যখন ফায়ার করছে করা যেত, তখন আমরা ফিচে ভারতে আবার চলে যেতাম। স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য স্মৃতি বিজড়িত প্রথম বৈঠক স্মরণ এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে সেই বাংলোর পেছনেই নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিসৌধ। ছোট্ট পাহাড়ের উপর বুক টান করে দাঁড়িয়ে থাকা এ সৌধটি বুলেট আকৃতিতে নির্মিত। $1975 সালের জুনে স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয়। সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল AK-M শফিউল্লাহ সৌধটির উদ্বোধন করেন। এ সৌধ ঘিরে প্রতি বছর 4 এপ্রিল দিনটিকে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস হিসেবে পালন করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে মাধবপুরের যে বিষয়টি আমি উল্লেখযোগ্য বলবো সেটি হলো তেলিয়াপাড়া। প্রতি বছরের 4 এপ্রিল তেলিয়াপাড়া দিবস মাধবপুর উদযাপন করে থাকে, যেটা বিশ্ব পরিমণ্ডলে তেলিয়াপাড়া ইনিশিয়েটিভ অথবা তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে সুপরিচিত। মহান স্বাধীনতার যেহেতু উল্লেখযোগ্য অংশ এবং গুরুত্বপূর্ণ বিষয় সংগঠিত হয়েছিল তেলিয়াপাড়ায়, সেটি জাতীয়ভাবে স্বীকৃতির জন্য আমরা মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করা হয়েছে। আমরা চেষ্টা করব সেই চিঠির মাধ্যমে যেন এটা একটা জাতীয় পর্যায়ে স্বীকৃতি পায়। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা দেশব্যাপী কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস গড়ে দেওয়া হচ্ছে। সেরই ধারাবাহিকতায় মাধবপুরে 57টি বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে। এবং পাশাপাশি আপনারা জানেন যে গভর্নমেন্ট আরও প্রজেক্ট নিয়েছে, যারা বীর মুক্তিযোদ্ধাগণ যারা মারা গিয়েছেন তাদের কবরটা সুন্দর করার জন্য, সংস্কার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কার্যক্রম গ্রহণ করেছে। এবং এর পাশাপাশি যেগুলো চিহ্নিত গণকবর রয়েছে, সেই চিহ্নিত গণকবরের কার্যক্রমও কিন্তু মাধবপুরে চলমান রয়েছে। এছাড়া স্মৃতিসৌধের সামনে একটি লেক, লাল শাপলা ফোটা, এ লেকটি বর্ষা ঋতুতে হয়ে ওঠে আকর্ষণীয়। লেকের ধারেই স্মৃতিসৌধ পরিদর্শনে আসা দর্শনার্থীদের বসার জন্য রয়েছে কংক্রিটের তৈরি গোল টেবিল ও বেঞ্চ। এটাতে আমরা প্রত্যেক বছর এপ্রিলের 4 তারিখ এখানে আমরা আসি সেখানে শ্রদ্ধাঞ্জলি করি। এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান, উনি ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ইউনিট কমান্ডার। ওনার তত্ত্বাবধানে, ওনার নেতৃত্বে আমরা এখানে একটা নাম ফলক মাধবপুর উপজেলার বিভিন্ন সেক্টর যারা যুদ্ধ করছেন তাদের প্রত্যেকের নাম ইউনিয়ন ওয়ারে এনে লিপিবদ্ধ করা হয়েছে। এখানে যে একটা তথ্যচিত্র দেওয়া হয়েছে, এটা বিজিবির তরফ থেকে। এই লেখাগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি।
এবং আমরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আমরা করব এবং সঠিক ইতিহাস এবং তথ্য আমরা জাতির সামনে তুলে ধরব। এটা হোক আজকের দিন আমাদের অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা আইছে সর্বপ্রথম উনি 97-তে উনি মুক্তিযোদ্ধার ভাতা নিম্নতর একটা অস্ত্র ভাতা 300 টাকা দিয়ে উদ্বোধন করছে। বর্তমানে গিয়ে সেটা উনি যে জিনিসটা করতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক মুক্তিযোদ্ধাদেরকে, সাধারণ মুক্তিযোদ্ধা যারা তাদেরকে 20,000 টাকা প্রতি মাসে ভাতা দিতেছেন এবং আরও ওই বিজয় দিবসের একটা বোনাস, স্বাধীনতা বোনাস এবং বৈষয়িক ভাতা এগুলি দিয়ে সেটা। আর মুক্তিযোদ্ধাদের জন্য বীরনিবাস হিসেবে উনি পর্যায়ক্রমে ঘর নির্মাণের একটা ব্যবস্থা করছেন, বীরনিবাস, এবং ওনার যে প্রতিশ্রুতি প্রত্যেকটা মুক্তিযুদ্ধে পর্যায়ক্রমে পাই যাবে ঘর। তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত ক্রান্তিকালের সেই সভা দুটি কেবল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর ঊর্ধ্বতন বাঙালি কর্মকর্তাদের প্রথম সমন্বয় সভাই নয়, বরং মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ভিত রচনা প্রথম মাইল ফলক হিসেবেও চিরস্মরণীয় হয়ে থাকবে।